হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প রিপাবলিকানদের সম্মেলনে যোগ দিতে পৌঁছেছেন মিলওয়াকিতে। গুলির ঘটনায় নিন্দা জানিয়ে ঐক্যের ডাক বাইডেনের। গাজায় আবারও জাতিসংঘের স্কুলে বোমা হামলা ইসরায়েলের, নিহত অন্তত 17, আহত 80 জন। উপত্যকাটিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্যের। ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি 8 দিনের রিমান্ডে। 22 জুলাই আদালতে হাজির করার নির্দেশ। বিচারকের তীব্র সমালোচনায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। মালদ্বীপে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান। 6 বাংলাদেশি ও 1 নেপালি গ্রেফতার। আতঙ্কে প্রবাসীরা। সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সালি। গুলিতে আহত হওয়ার একদিন পরই রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে মিলওয়াকিতে পৌঁছেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সম্মেলনেই তাকে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে। এদিকে গুলির ঘটনায় নিন্দা জানিয়ে ঐক্যের ডাক দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আর সন্দেহভাজন হামলাকারী সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছে FBI। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরেই আবারও নির্বাচনী প্রচারণায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার বিকেলেই উইসকনসিনের শহর মিলওয়াকিতে পৌঁছান তিনি। এই শহরেই স্থানীয় সময় সোমবার থেকে শুরু হচ্ছে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন। ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে এই সম্মেলনেই আনুষ্ঠানিকভাবে তাকে মনোনীত করা হবে। এরই মধ্যে সম্মেলন স্থল জুড়ে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। অতিরিক্ত কয়েক হাজার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পেনসিলভেনিয়ার মতো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না বলেই আশাবাদী তারা। এদিকে গুলির ঘটনার একদিন পর সংবাদ সম্মেলন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। একই সঙ্গে ঐক্যের ডাক দেন তিনি। There's no place in America for this kind of violence or any violence for that matter. It's not America, and we cannot allow this to happen. Nothing is important than that right now, unity. সাবেক মার্কিন প্রেসিডেন্টের উপর গুলি চালানো তরুণের নাম, পরিচয় ও ছবি প্রকাশ করা হয়েছে। প্রতিনিয়ত নতুন তথ্য প্রকাশ করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। হামলাকারী টমাস ম্যাথিউয়ের গাড়িতে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে বলে জানা গেছে। ট্রাম্পের উপর হামলার পর যুক্তরাষ্ট্র জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা সবাই এখনই বন্দুক সহিংসতা বন্ধে কঠোর আইন করার পক্ষে মত দিয়েছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রোববার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই। বুলেট নয়, ব্যালটের মাধ্যমে মার্কিনদের জবাব দেওয়ার আহ্বান জানান জো বাইডেন। My fellow Americans, I want to speak to you tonight about the need for us to lower the temperature in our politics and to remember, while we may disagree, we are not enemies. We're neighbors, we're friends, co-workers, citizens, and most importantly, we're our fellow Americans. We must stand together. There is no place in America for this kind of violence or for any violence ever. Period. No exceptions. We can't allow this violence to be normalized. You know, the political record in this country has gotten very heated. It's time to cool it down. We all have a responsibility to do that. Yes, we have deeply felt strong disagreements. The stakes in this election are enormously high. গাজায় আবারও জাতিসংঘের স্কুলে বোমা হামলা চালালো ইসরায়েল। রোববারের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 17 জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 80 জন। তেল আবিবের দাবি, স্কুলটিকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করত হামাস যোদ্ধারা। এদিকে উপত্যকাটিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।
ما زلنا خريطنا كلهم مات يعني يا جميل يا স্বজন হারানোর আর্তনাদে ভারী গাজার আকাশ। গেল 9 মাস ধরে ইসরায়েলের বর্বর হামলায় হাজারো মায়ের বুক খালি হয়েছে উপত্যকাটিতে। এরপরও চলছে নৃশংসতা। এর ধারাবাহিকতায় রোববার জাতিসংঘ পরিচালিত আরও একটি স্কুলে বোমা হামলা চালায় দখলদার বাহিনী। নুসিরাত শরণার্থী শিবিরে চালানো এই হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। তেল আবিবের দাবি, স্কুলটিকে অস্ত্রাগার ও নিজেদের যোদ্ধাদের বসবাসের জন্য ব্যবহার করত হামাস। এদিন অবরুদ্ধ অঞ্চলটির উত্তরাঞ্চলেও গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। বেশ কয়েকটি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়, যদিও ইসরায়েলি দাবি অস্বীকার করে বিবৃতি দিয়েছে হামাস। সংগঠনটির দাবি, হামলায় হতাহতরা সবাই বেসামরিক নাগরিক। রোববার মধ্যপ্রাচ্য সফরে যান যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। এদিকে গণহত্যা চালিয়ে যাওয়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা আর চালাতে চায় না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বলেছেন, এই আলোচনা থেকে তাদের প্রতিনিধিদের সরিয়ে নেওয়া হচ্ছে। গেল বছরের অক্টোবরে শুরু হয় যুদ্ধে ৩৮,০০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আর বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ। রাহানুল রানা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। চতুর্থবারের মতো নেপালের প্রধানমন্ত্রী হলেন কেপি শর্মা অলি। নিয়োগ দিলেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। সোমবার শপথ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আগামী ২২ জুলাই তাদেরকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন বিচারকের তীব্র সমালোচনা করে ইমরান বলেছেন, এর জন্য জবাবদিহি করতে হবে। বিপদ যেন কাটছে না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। চলতি সপ্তাহে ইসলামী বিধি বহির্ভূত বিবাহ মামলা থেকে মুক্তি পেলেও কারাগার থেকে বের হতে পারেননি তিনি। উল্টো অন্য একটি মামলায় কারাগারের ফটকেই তাকে এবং তার স্ত্রী বুশরা বিবিকে গ্রেপ্তার দেখানো হয়। সেই তোষাখানা মামলায় তাদের দুজনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ইমরান খানের আইনজীবী জহির আব্বাস চৌধুরী বলেন, ইমরান ও বুশরা বিবির ১৪ দিনের রিমান্ড চেয়েছিল ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো বা এনএবি। আগামী ২২ জুলাই তাদেরকে আদালতে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন বিচারকের তীব্র সমালোচনা করেন ইমরান খান। তোষাখানা মামলার সঙ্গে স্ত্রী বুশরা বিবির কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বিচারককে জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি করেন ইমরান। গত বছরের আগস্ট থেকে বিভিন্ন মামলায় কারাগারে আছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। গেল জুনে সাইফের মামলায় খালাস পান ইমরান। তবে বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রি সংক্রান্ত দুটি মামলার একটিতে ১৪ বছর এবং অন্যটিতে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয় পিটিআই নেতাকে, যদিও উভয় মামলার সাজা হাইকোর্ট স্থগিত করেছেন। রাহানুল রানা, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন সহকর্মী লস্কর আল মামুন। সরাসরি যাচ্ছে তার কাছে। লস অ্যাঞ্জেলেস শহরের অদূরে এলমন্টির জায়গায় আজকে এই যে ফুটবল কোপা আমেরিকার ফাইনাল, সেই খেলা দেখতে প্রচুর বাংলাদেশি দর্শকরা তারা বিশাল মাঠের মধ্যে বড় স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করেছে। এখান থেকে তারা এই কোপা আমেরিকার ফাইনাল উপভোগ করছে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের এই প্রথম, অর্থাৎ কোপা আমেরিকার ইতিহাসে এবারই প্রথমবারের মতো একটি বিরল ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে যে খেলা শুরু হতে বিলম্ব হয়েছে একাধিকবার। তার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম কারণ হয়েছে যেটি আমরা সংবাদ মাধ্যম থেকে পেয়েছি, সেটি হচ্ছে যে বিনা টিকিটে ভিতরে প্রবেশ করেছে এমন দর্শকদেরকে বের করতে গিয়ে হিমশিম খেয়েছে সেখানকার প্রশাসন, এবং এক পর্যায়ে এই ঘটনাটি লাঠিচার্জের রূপ নেয়। সেখানে কিন্তু হাতাহাতি এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীদের সাথে তাদের ব্যাপক ধরনের লাঠিচার্জ হয়েছে। এই প্রথম একটি ঘটনা যেটি কোপা আমেরিকার ইতিহাসে একটি বিরল ঘটনা। যেটি বলছিলাম যে এখন এই মুহূর্তে যে খেলা চলছে, কলম্বিয়ার সাথে মোকাবেলা করছে আর্জেন্টিনা, এবং এখানেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে প্রচুর বাংলাদেশি দর্শক যারা খেলা দেখছেন। একটু আগে আমরা লক্ষ্য করেছি যে মেসিকে
তুলে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ তিনি আহত হয়েছেন, পা ব্যথা পেয়েছেন এবং সে কারণে তাকে তুলে নেওয়া হয়েছে। সে কারণে কিন্তু তার মেসি ভক্ত দর্শকরা অনেকেই কিন্তু বেশ আবেগ আপ্লুত হয়েছে। আমরা যেমন টিভি স্ক্রিনে দেখেছি ঠিক তেমনি আমরা এখানেও দেখতে পেলাম যারা বাংলাদেশি দর্শক মেসির সমর্থক রয়েছেন। আমার পাশে রয়েছেন একজন মেসি সমর্থক। মেসিকে যখন তুলে নেওয়া হলো আপনার কেমন লেগেছিল? না, আমাদের সবার আসলে খুবই খারাপ লেগেছে, কারণ মেসির খেলা মেসির জন্য আর্জেন্টিনার খেলা আমরা আরো বেশি করে দেখছি এখন সব উৎসব মুখর পরিবেশে, কিন্তু মেসিকে এমন সময় প্রথম থেকেই কলম্বিয়া মেরে মেরে খেলছে এরকম একটা আমরা দেখতে পাচ্ছিলাম, এবং শেষের দিকে মেসিকে আসলে রাখতে পারে নাই মাঠে, মেসি চলে গেছে, সাবস্টিটিউট অন্য প্লেয়ার দেওয়া হয়েছে। আমরা সবাই এটার জন্য সবার মন খারাপ আর কি। এখনো খেলার কিছু সময় বাকি আছে, আপনার কি মনে হয় আর্জেন্টিনার ফলাফল কি হবে? না, অবশ্যই আর্জেন্টিনা জিতবে ইনশাল্লাহ, কারণ হচ্ছে এটা ডি মারিয়ার লাস্ট ম্যাচ, তো আমরা অবশ্যই আশাবাদী এবং ইনশাল্লাহ আমরা অবশ্যই জিতবো। সবাই আমরা সেই উৎসব করেই এখান থেকে যাবো এই কামনা করছি আমরা ইনশাল্লাহ সবাই। একটি বিষয় আমরা জানাই যে এখানে দেখলাম যে কিছু সময় আগে আমি যখন লাইভে আপনাদের সাথে কথা বলছি ঠিক তার কিছু সময় আগে একটি গোল হয়েছিল, সেই গোলটি কিন্তু VAR এর দেখে সেটি বাতিল করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি সেটি কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়েছে। এই যে বাতিল হওয়া গোলটির ক্ষেত্রে আপনি কি মনে করেন একজন আর্জেন্টিনার সমর্থক হিসেবে? না, যে VAR সিস্টেম করেছে এটা অত্যন্ত ভালো। যদিও আমাদের মন খারাপ হয়েছে গোলটা আসেনি, তারপরে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমরা আশাবাদী আজকে আর্জেন্টিনা জিতবে। আর্জেন্টিনা জিতবে কি টাই ব্রেকারে জিতবে নাকি গোল দিয়ে জিতবে, আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে এটা খেলাটা টাই ব্রেকারে গিয়ে গড়াবে, টাই ব্রেকারে আর্জেন্টিনা জিতে যাবে। কেন টাই ব্রেকারে আর্জেন্টিনা জিতবে? কারণ তাদের গোলকিপার এবং তাদের যারা গোল দেয় যারা তারা অনেক এক্সপার্ট, তাদের অনেক অভিজ্ঞ। দর্শক শুনছিলেন যে সবাই বলছিল যে আজকের আর্জেন্টিনার যে একটি বিশ্ব বিখ্যাত গোলরক্ষক রয়েছে মার্তিনেজ, তার উপর ডিপেন্ড করে কিন্তু আজকের এই দর্শকরাও এখানকে যারা খেলা দেখছেন তারাও কিন্তু তার উপর আস্থা রাখছেন। তারা মনে করছেন যদি শেষ পর্যন্ত খেলা গোলশূন্য হয় তাহলে কিন্তু তাদের যে একদিন তাদের কাছে নির্ভরতার একজন প্রতীক রয়েছেন, একজন তিনি অবিচ্ছেদ্যভাবে দলের জন্য কাজ করছেন দীর্ঘদিন ধরে, এবং তিনি যে প্রাচীর হয়ে দাঁড়িয়ে আর্জেন্টিনাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, তিনি এবার ফাইনালেও তিনি একটি ভালো দক্ষতার সাক্ষ্য রেখে আর্জেন্টিনাকে আজকের ম্যাচে জয়লাভ করবে এমনটি আমি যেখানে আজকে কথা বলছি এখানে শুধু আর্জেন্টিনার দর্শকই নয়, এখানে কিন্তু এখানে কলম্বিয়ারও সাপোর্টার রয়েছে বাংলাদেশিদের মধ্যে, অর্থাৎ যারা ব্রাজিলের সমর্থক ছিলেন তারা কিন্তু আজকে কলম্বিয়ার সমর্থন করছেন। সেদিক থেকে যখনই পাল্টা আক্রমণ হয় তখনই কিন্তু আমরা এখানকার বাংলাদেশি দর্শকদের মধ্যে সেই বিষয়টি লক্ষ্য করি, সেই পুরনো যে একটি প্রচলন আর্জেন্টিনা এবং ব্রাজিল, যদিও ব্রাজিল দলে থেকে ছিটকে গেছে তারপরে কিন্তু তাদের সমর্থকরা কিন্তু আর্জেন্টিনার বিরুদ্ধে আচরণ করে তাদের প্রতিভা সাক্ষ্য রাখছেন এখানে। তো এই ছিল আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার মধ্যে কোপা আমেরিকার ফাইনালের আমার কাছে থাকা সবশেষ। মালদ্বীপে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান চালিয়ে 6 বাংলাদেশি ও 1 নেপালিকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাজধানী মালের 4টি টেকওয়ে ক্যাফেতে এই অভিযান চালায় দেশটির অভিবাসন বিভাগ। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসীদের মধ্যে। মালদ্বীপ থেকে খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। মালদ্বীপে বসবাসরত অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি সপ্তাহে দেশটির রাজধানী মালে ও এর আশপাশের দ্বীপগুলো থেকে কয়েকশো অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। এর ধারাবাহিকতায় রোববার রাতে রাজধানী মালের বাংলাদেশি মালিকানাধীন 4টি টেকওয়ে ক্যাফেতে অভিযান চালানো হয়। এ ঘটনায় কয়েকজন বাংলাদেশি ও একজন নেপালি মহিলাকে গ্রেপ্তারও করা হয়েছে। বিশেষ অভিযানে আটককৃতদের একজনের বিরুদ্ধে ইমিগ্রেশনের গাড়িতে লাথি মারার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন কন্ট্রোলার। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। এটা খুবই দুঃখজনক, এটা আমরা সাপোর্ট করি না, এটা খুবই মর্মাহত ঘটনা। আমি আসলে অনুরোধ করব বাংলাদেশ সরকার এখন মালদ্বীপ হাই কমিশনারের কাছে যে আপনারা এটার একটা সুরা করেন, আমরা যেন এখানে শান্তিমতো ভালোভাবে থাকতে পারি, আমরা যেন একটা রেমিটেন্স যে ভালো একটা রেমিটেন্স যেন আমরা দেশে প্রেরণ করতে পারি। এমন অভিযানে অবৈধদের পাশাপাশি গ্রেপ্তার করা হচ্ছে বৈধদেরও, যা আতঙ্ক ছড়াচ্ছে প্রবাসীদের মাঝে। এর দ্রুত সমাধানে মালদ্বীপস্থ বাংলাদেশ হাই কমিশনার এবং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা। মালদ্বীপে বৈধ এবং অবৈধ কোনো লোকদেরকে তারা ছাড় দিতেছে না। এই সমস্যাটা আমাদের সকল প্রবাসীর সমস্যা। তাই মাননীয় হাই কমিশনার সাহেব এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, তারা যত দ্রুত সম্ভব এই সমস্যাটা এদেশের সরকারের সাথে বসে যে কোনো মূল্যে হোক এটা সমাধান করা আমাদের জন্য খুবই জরুরি। চলমান এই অভিযানে 1800-এর বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ। এদের বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। সময় সংবাদ, মালদ্বীপ।
চতুর্থবারের মতো নেপালের প্রধানমন্ত্রী হলেন কেপি শর্মা ওলি। রোববার তাকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। নেপালের কমিউনিস্ট পার্টি OUML প্রধান ওলি সোমবার শপথ নেবেন। কেপি শর্মা ওলি 2015 সালে প্রথমবারের মতো নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর 2018 সালের নির্বাচনে আবারও পুনর্নির্বাচিত হন তিনি। সবশেষ 2021 সালে দেশটিতে অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ওলি। নেপালে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 2027 সালে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ফ্রান্সে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই নানা আয়োজনে পালিত বাস্তিল ডে, মনোমুগ্ধকর কুচকাওয়াজ, অলিম্পিকের শিখা প্রজ্বলন। পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করে যৌথ সামরিক মহড়া চালিয়েছে চীন রাশিয়া। রোববার চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংজং প্রদেশের ঝানপজিয়াং শহরে নৌ ও বিমান মহড়া চালায় দুদেশের সেনারা। মস্কো বেইজিং এর মধ্যে সামরিক সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করতে এ মহড়া বলে জানানো হয়। এটি চলবে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত। দেখছেন আন্তর্জাতিক সময়। দক্ষিণ কোরিয়ায় শ্রমিকদের ঘণ্টায় সর্বনিম্ন মজুরি 1.7% বাড়িয়ে 10,030 ওন নির্ধারণ করা হয়েছে। মজুরি বৃদ্ধির এই হার কোরিয়ার ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন। এতে অসন্তোষ প্রকাশ করেছেন শ্রমিকরা। দক্ষিণ কোরিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ হানিফ। দক্ষিণ কোরিয়ায় 2025 সালের জন্য সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে, যা 2024 সালের তুলনায় ঘণ্টায় 170 ওন বা 1.7% বৃদ্ধি করা হয়েছে। 2025 সালের জন্য সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয় প্রতি ঘণ্টায় 10,030 ওন, যা মাসিক 209 কর্মঘণ্টায় 20,96,270 ওন হয়, যা বাংলাদেশি টাকায় 1,80,000 টাকা। ন্যূনতম মজুরি কমিশনের 11তম পূর্ণাঙ্গ বৈঠকে পৌঁছায় এই সিদ্ধান্ত। টানা 2 ঘন্টা ধরে চলা এই ম্যারাথন আলোচনায় অবশেষে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ এই সিদ্ধান্তে পৌঁছায়। তবে 1.7% এই বৃদ্ধির হার দক্ষিণ কোরিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন মজুরি এটি, যা 2021 সালে 1.5% বৃদ্ধি করা হয়েছিল। ন্যূনতম মজুরি কমিশন বৈঠকে মূলত মালিক পক্ষ বেতন না বাড়ানোর পক্ষে যুক্তি দেন, আর অন্যদিকে শ্রমিক পক্ষের নেতারা ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে উল্লেখযোগ্য দ্রব্যমূল্যের বৃদ্ধির বিষয়টি তুলে ধরে তারা ঘণ্টায় 12,600 ওনের দাবি জানান। এদিকে আনুষ্ঠানিকভাবে 5ই আগস্টের মধ্যে নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করবে শ্রম মন্ত্রণালয়, যা আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে। এদিকে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ন্যূনতম মজুরি বৃদ্ধির বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। প্রবাসীরা জানিয়েছেন যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে সেই হিসেবে বেতন বাড়ানো হয়নি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যার কবলে চীনের মধ্যাঞ্চল। দেশটির হুবেই প্রদেশে চারদিকে থই থই পানিতে সয়লাব পথঘাট, বাড়িঘর, রাস্তাঘাট ডুবে যাওয়ার পাশাপাশি উপড়ে গেছে গাছপালা। ক্ষতিগ্রস্ত হয় বৈদ্যুতিক খুঁটিও। এছাড়া প্রদেশটির বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। রাস্তাঘাটে পানি জমে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। এ অবস্থায় পরিস্থিতি আরও অবনতি হওয়ার শঙ্কায় অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। বন্যা মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। দেখছেন আন্তর্জাতিক সময়। ফ্রান্সের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই নানা আয়োজনে পালিত হলো দেশটির জাতীয় দিবস বাস্তিল ডে। মনোমুগ্ধকর কুচকাওয়াজ সহ বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল অলিম্পিকের শিখা প্রজ্বলন ও প্রদক্ষিণ। এ উপলক্ষে দেশটিতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। প্যারিস থেকে বাস্তিল দিবসের আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ শেষ হলেও কোনো জোট এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে এক ধরনের রাজনৈতিক টানপোড়েন চলছে। এর মধ্যেই দেশটির জাতীয় দিবস 14 জুলাই বাস্তিল ডে, স্থানীয় ভাষায় যেটি কেতশজুই নামে পরিচিত, সেটি পালিত হলো। রাজনৈতিক টানপোড়েন থাকলেও দেশটির জাতীয় দিবস পালন হয়েছে যথারীতি নানা আয়োজনের মধ্য দিয়ে। প্রতি বছরের ন্যায় এবারও প্যারিসের এভিনিউ সঞ্জলজিতে আয়োজন করা হয় সামরিক কুচকাওয়াজের।
মনোমুগ্ধকর এই কুচকাওয়াজে ছিল নান্দনিক মোটর শোভাযাত্রা, বিভিন্ন সামরিক বাহিনীর সাজোয়া জাহানের বহর, হেলিকপ্টার ও বিমান বাহিনীর বিশেষ মহড়া। বিমান বাহিনীর মহড়ার সময় বিমান থেকে পতাকার আদলে রং ছড়ানো হয়। প্রথা অনুযায়ী খোলা জিপে প্যারেড গ্রাউন্ড প্রদক্ষিণ করেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় তিনি হাত নেড়ে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রন, প্রধানমন্ত্রী গাব্রিয়েল আতাল ও স্বরাষ্ট্রমন্ত্রী জারাল দারমানা সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। আমার ছেলে এখানে কেতজুয়ের প্যারেডে অংশগ্রহণ করছে। সামরিক বাহিনীর যে বিভিন্ন গ্রুপগুলো যেই এই ধারাবাহিকভাবে প্যারেডে অংশগ্রহণ করছে খুব সজ্জিতভাবে, এটা খুব সুন্দর লাগছে আমার কাছে। আর মাত্র কদিন পরেই বিশ্ব অলিম্পিকের আসর বসতে যাচ্ছে রাজধানী প্যারিসে। সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে দেখা মিলল অলিম্পিকের মশালের। প্রজ্বলিত অলিম্পিকের শিখা প্রদক্ষিণ করে সামরিক কুচকাওয়াজের, যা দেখে মুগ্ধ সাধারণ মানুষজন। তৎকালীন সময়ে শোষণ, বঞ্চনা আর বৈষম্যের শিকার সাধারণ মানুষ ফুঁসে উঠেছিল শাসক শ্রেণীর বিরুদ্ধে, যার পরিসমাপ্তি ঘটে 14 জুলাই বাস্তিল দুর্গ পতনের মধ্য দিয়ে। তারপর থেকেই প্রতি বছর এই দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়েই ফ্রান্সে পালিত হয়ে আসছে। স্বাধীনতা, সাম্য, মৈত্রী, এই স্লোগানের উপর ভিত্তি করেই ফরাসি বিপ্লবের সূচনা ঘটেছিল, পতন হয়েছিল বাস্তিল দুর্গের। তবে সমাজ থেকে বৈষম্য কতটা দূর করা গেছে সেই প্রশ্নটি এখনও রয়ে গেছে। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরেই নির্বাচনী প্রচারণায় ট্রাম্প রিপাবলিকানদের সম্মেলনে যোগ দিতে পৌঁছেছেন মিলওয়াকিতে। গুলির ঘটনায় নিন্দা জানিয়ে ঐক্যের ডাক বাইডেনের। গাজায় আবারও জাতিসংঘের স্কুলে বোমা হামলা ইসরায়েলের, নিহত অন্তত 17, আহত 80 জন। উপত্যকাটিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্যের। এবং মালদ্বীপে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান, 6 বাংলাদেশি ও 1 নেপালি গ্রেফতার। আতঙ্কে প্রবাসীরা, সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন মাহাদি ইসলাম ধ্রুব। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।